নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের 15তম পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 523 নম্বর পৃষ্ঠা থেকে 533 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। মধ্যরাত পার হয়ে গেছে। একটু আগে এ বাড়ির সমস্ত ঘরের বাতি নিভেছে। কোথাও কোনো শব্দ নেই। বলু অনেক রাত জেগে পড়াশুনো করে। আজ সেও ঘুমিয়ে পড়েছে। শুধু জেগে আছেন রবি। রাত্রির পোশাক পরে দাঁড়িয়ে আছেন জানলার গড়ার ধরে। ক্রোধে তার ব্রহ্মতালু জ্বলছে। দপদপ করছে কপালের পাশের দুটি শিরা। বাইরের আকাশ মেঘলা। নক্ষত্র মণ্ডলী নিয়ে নিশাপতি অদৃশ্য। মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুৎ। একটু পরে শোনা যাবে গুরু গুরু ধ্বনি। অদূরের গাছগুলি যেন নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রতীক্ষায়। এত প্রকৃতিপ্রেমী এই কবি এখন দেখছেন না প্রকৃতির শোভা। ক্রোধের কারণে তার চোখের সামনে এখন কিছুই নেই। এত রাগ তার অনেক দিন হয়নি। তার নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। তিনি জানেন ক্রোধকে বেশি প্রশ্রয় দিতে নেই। তাতে যুক্তিবোধ ঝাপসা হয়ে যায়। পাকস্থলীতে অম্লরস ক্ষরণ হয়। এসব জেনেও রবি নিজেকে শান্ত করতে পারছেন না। জানলা ছেড়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। একবার দরজা খুলে বাইরে এলেন। আজ বাতাসও থমথমে। তার মস্তিষ্কে শান্তির প্রলেপ দেবার মতন কিছুই নেই। মুশকিল হচ্ছে এই, লোকজনের সামনে যতই ক্রোধের কারণ ঘটুক কিংবা যতই অপমানিত বোধ করুন, রবি কিছুতেই তার ক্রোধ বা ক্ষোভ প্রকাশ করতে পারেন না। যারা পারে কিছুক্ষণ পরে তাদের মেজাজ সুস্থ হয়ে যায়। রবি লাজুক নন, কিন্তু কটু কথা কিছুতেই বেরুতে চায় না তার মুখ থেকে। বিশেষত নিমন্ত্রিত হয়ে কোথাও গিয়ে কি দুর্ব্যবহার করা চলে? তাদের বংশের কেউ কখনো এমন কিছু করবে না। অন্য নিমন্ত্রিত কেউ যদি উল্লুকের মতন ব্যবহার করে তবে সেটা তার বংশের দোষ, শিক্ষার দোষ। অথচ এরাই আবার শিক্ষিত বলে গর্ব করে, ডিগ্রিধারী, তকমাধারী। মুখে বলতে না পারলেও লিখে প্রকাশ করলে মনের জ্বালা মেটে। রবি এর মধ্যে কাগজ কলম নিয়ে বসেও ছিলেন, কিন্তু মনের একাগ্রতা আসেনি। ক্রুদ্ধ মেজাজ নিয়ে কবিতা লেখা উচিত না। রবি আগে কয়েকবার লিখেছেন বটে, কিন্তু বুঝতে পেরেছেন তাতে কবিতার মান ঠিক থাকে না। ক্রোধ, ক্ষোভ, ঈর্ষা, বক্রোক্তি, কারুর প্রতি ব্যক্তিগত অসূয়া নিয়ে রসসাহিত্য হয় না। মনকে এসব থেকে মুক্ত করে নিতে হয়। এবার উড়িষ্যায় এসে বারবার তার মন বিগড়ে যাচ্ছে। উপলক্ষ যদিও জমিদারি পরিদর্শন, আসল উদ্দেশ্য ভ্রমণ, প্রকৃতির মধ্যে নিমজ্জন এবং বন্ধু সংসর্গ উপভোগ। এমন মহান সুন্দর সমুদ্র। রবি মহাসমুদ্রে পাড়ি দিয়ে ইউরোপ ঘুরে এসেছেন দুবার। আরব্য সাগরের তীরে থেকে এসেছেন বারবার, কিন্তু পুরীর সমুদ্রের যেন তুলনা হয় না। বেলাভূমিতে দাঁড়ালে অবিরাম তরঙ্গমালার রূপ দেখতে দেখতে যেন চোখ ফেরানো যায় না। কিন্তু পুরীতেই একটি বিশ্রী অভিজ্ঞতা হয়েছিল। কটকে এসে আবার সমুদ্র নিয়ে একটা কবিতা লেখার কথা মাথায় এসেছিল। কলমের মুখে এসে হারিয়ে যাচ্ছে সেই ভাব। বিক্ষিপ্ত মন নিয়ে কি কবিতা লেখা যায়? শুধু চিঠিতেই খুলে বলা যায় মনের কথা। কাকে চিঠি লিখবেন? একজনকেই শুধু লিখতে ইচ্ছে করে, ইন্দিরা, তার বিবি,
বাবি, বব। ইন্দিরা প্রতিদিন অপেক্ষা করে চিঠির জন্য। রবির মনে পড়ে তার উন্মুক্ত চাহনি, তার ব্যাকুলতা। কিন্তু এমন তিরিক্ষি মেজাজ নিয়ে ইন্দিরাকেও চিঠি লেখা যায় না। এবার যাদের কাছে আতিথ্য নিয়েছেন সেই বিহারীলাল গুপ্ত ও সৌদামিনী দেবীর সৌজন্য ও যত্ন তুলনাহীন। কিন্তু তারা বারবার একটা ভুল করছেন। বিহারীলালের ধারণা রবীন্দ্রবাবু ওড়িশায় এসেছেন এটা একটা বিশেষ ঘটনা, সুতরাং তা অনেককে জানানো দরকার। রবীন্দ্রবাবু একজন প্রসিদ্ধ কবি ও সুগায়ক, উচ্চ বংশের সন্তান এবং জমিদার। তার সঙ্গে অনেকেই পরিচিত হলে খুশি হবে। পুরীতে সমুদ্র স্নান এবং বেলাভূমিতে ঘন্টার পর ঘন্টা শুয়ে বসে থাকতে চমৎকার সময় কাটছিল। পুরী তার এমন পছন্দ হলো যে রবি এখানে একটা বাড়ি বানাবেন ঠিক করে ফেললেন। একটা বেশ ছোট্ট বাংলো, প্যাটার্নের বাড়ি। সেখানে এসে থাকবেন মাঝে মাঝে। এখন থেকেই কল্পনায় দেখতে পান সেই বাড়িটা। এর মধ্যে বিহারীলাল তার বাড়িতে লোকজনদের ডাকছেন। একদিন ঠিক করলেন রবিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন। রবির যাবার ইচ্ছে নেই। তিনি যে নিরালায় কিংবা ছোট একটা পরিচিত গোষ্ঠীর মধ্যেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা অন্যে বোঝে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে বকবক করার চেয়ে নীলাম্বু রাশির দিকে চুপচাপ চেয়ে থাকাও কি অনেক ভালো নয়? বিহারীলাল গুপ্ত যদি এটা বুঝতেন তাহলে তিনি নিজেই তো কবি হতেন। বিহারীলাল রবিকে বোঝালেন যে রবি যখন জমিদার হিসেবে পরিদর্শনে এসেছেন তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে একবার অন্তত সৌজন্যমূলক সাক্ষাৎকার বিশেষ জরুরি। ম্যাজিস্ট্রেট ওয়ালস সাহেবের কাছে রবির বিস্তৃত পরিচয় জানিয়ে আগে একটি চিঠি পাঠালেন বিহারীলাল। বিকেলবেলা রবিকে সঙ্গে নিয়ে হাজির হলেন সাহেবের বাংলোতে। তাদের বারান্দায় দাঁড় করিয়ে রেখে চাপরাশি ভেতর থেকে ঘুরে এসে জানালো যে সাহেব মেম ব্যস্ত আছেন, কাল সকালবেলা এলে দেখা হতে পারে। অপমানে রবির মুখ বিবর্ণ হয়ে গেল। যেচে এসে এরকম প্রত্যাখ্যানের অপমান সহ্য করতে হলো। বিহারীলাল অবশ্য ফেরার পথে বারবার বলতে লাগলেন, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম তো হবার কথা না। খানিক বাদে ম্যাজিস্ট্রেট গিন্নির চিঠি এলো। তাতে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে যে চাপরাশি আগের চিঠিটি দিতে ভুল করেছে। না হলে ডিস্ট্রিক্ট জজের সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবসময়ই দেখা করতে প্রস্তুত। কাল সবাইকে অবশ্যই ডিনারে আসতে হবে ইত্যাদি। এ চিঠিও রবির পক্ষে সম্মানজনক নয়। একজন জমিদার তথা লেখক বাড়ির দ্বার থেকে ফিরে এসেছেন, সেটা বড় কথা নয়। ডিস্ট্রিক্ট জজ মিস্টার গুপ্ত ফিরে গেছেন, সেটাই প্রোটোকল হিসেবে ঠিক হয়নি। সেই জন্য ডিনার। রবির আবার যাবার প্রশ্নই ওঠে না। কিন্তু বিহারীলাল নাছোড়বান্দা। স্বয়ং ম্যাজিস্ট্রেট পত্নী চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন। এখন না গেলে তিনি অপমানিত হবেন। আমরা অপমান গিলে ফেলতে পারি, কিন্তু রাজার জাতকে তো অপমান করা যায় না। ভুল ভাঙাভাঙির দায়িত্ব বিহারীলাল নেবেনি। রবি বারবার না না বলতে পারেন না। অগত্যা বিহারীলালের সম্মান রক্ষার্থে তাকে যেতেই হলো। তারপর শুধু কৃত্রিম হাসি আর আমড়াগাছি কথাবার্তা। রবির মন তিক্ত হয়ে যায়। কিছুতেই সহজ হতে পারেননি। ডিনার টেবিলে বসার সময় ম্যাজিস্ট্রেট গিন্নি বললেন, কোনো রকম গোমাংসের ডিশ রাখা হয়নি। আপনারা তো হিন্দু, আপনাদের জাত যাবার সম্ভাবনা নেই।
সম্প্রতি গোরক্ষা নিয়ে যে আন্দোলন চলছে সেই ইঙ্গিত করে একটা খোঁচা মারা হলো। বিহারীলালের মুখ চেয়ে রবি কোনো উত্তর দিলেন না। লোককে আমন্ত্রণ করে তার রুচি মতন আহারই তো পরিবেশন করা উচিত। সাহেব সুবোধের ডেকে আমরা কি খুব ঝাল রান্না করে তাদের পাতে দিই? ম্যাজিস্ট্রেট সাহেব আবার গান করেন। খানিকটা সুরাপানের পর তিনি গান জুড়ে দিলেন। বিহারীলালই বা ছাড়বেন কেন? তার সঙ্গী এই তরুণ জমিদারটিও যে একজন প্রসিদ্ধ গায়ক সে কথা বলতে লাগলেন সাত কাহন করে। রবি বারবার বিহারীলালকে ভুঁড়ুর ইঙ্গিতে নিষেধ করতে লাগলেন। এখানে গান গাইবার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বিহারীলালই বুঝছেন না। ম্যাজিস্ট্রেটের যুবতী শ্যালিকা বিস্মিত চোখে বলল, রিয়েলি ইনি একজন সিঙ্গার? আমি কখনো ইন্ডিয়ান সং শুনিনি। রবিকে গাইতেই হলো। এমন অনিচ্ছুকভাবে তিনি জীবনে কখনো গান করেননি। এই শ্বেতাঙ্গর কথা বলছে ওপর থেকে, এরা পিঠ চাপড়াচ্ছে। এ গানের মর্ম কিছুই বুঝতে পারছে না, তবু হাততালি দিচ্ছে। বাচ্চাদের আধো আধো বুলি শুনে বয়স্করা যেরকম হাততালি দেয়। রবির মুখে একটা তিক্ত স্বাদ লেগে রইল। বাড়ি ফিরে সে বিহারীলালকে দৃঢ় স্বরে জানিয়ে দিল, আর কোনো ইংরেজ রাজপুরুষের সঙ্গে সে দেখা করতে মোটেই রাজি নয়। জমিদারি কাজের জন্য ওদের সংস্পর্শে যাবার কোনো প্রয়োজন নেই। কটকে ফিরে আসার পর আরও বিপত্তি ঘটল। আজই সন্ধ্যের ঘটনায় রবি এত ক্ষুব্ধ হয়েছেন যে তা কিছুতেই ভুলতে পারছেন না। বিহারীলাল বাড়িতে লোকজনদের না ডেকে পারেন না। মানুষজনদের না খাইয়ে সৌদামিনীর তৃপ্তি নেই। রবি অন্য কোথাও কারুর বাড়িতে দেখা করতে যাবেন না, কিন্তু এ বাড়িতে তো স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ওড়িশার কবিরা সবাই বাংলা পড়েন। তারা রবির কবিতার অনুরাগী। অগ্রগণ্য কবি মধুসূদন রাও রবিকে তার কবিতা শোনাতে চান। তারা তো আসবেনই। মধুসূদন রাও আবার স্থানীয় ব্রাহ্ম সমাজের আচার্য। এর মধ্যে এক রবিবার ওড়িয়া বাজারের ব্রহ্ম মন্দিরে উপাসনা সভায় রবিকে যেতে হয়েছিল। তিনি আদি ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদক। এখানকার ব্রাহ্মরা ছাড়বেন কেন? রবির গান গাইবার কথা ছিল, কিন্তু গান গাইবেন কি? বেদিতে বসে মধুসূদন রাও ঝাড়া 1.5 ঘণ্টা বক্তৃতা দিলেন। রবির গান গাইবার মেজাজই নষ্ট হয়ে গেল। প্রার্থনা সভায় এত লম্বা লম্বা বক্তৃতা রবির একেবারেই পছন্দ নয়। এরপরে মধুসূদন রাওয়ের কবিতা শোনার ব্যাপারেও রবির ভীতি জন্মে গেছে। ইংরেজ রাজপুরুষদের সঙ্গে মিশতে চান না রবি, কিন্তু ইংরেজ শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলতে তার আপত্তি থাকার কথা নয়। বিহারীলাল তাই আজ ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন এখানকার র্যাভেনশো কলেজের প্রিন্সিপাল হলওয়ার্ড সাহেবকে। কিন্তু এই নাকি এক কলেজের অধ্যক্ষের ছিরি। লোকটির দৈত্যের মতন চেহারা, থ্যাবড়া নাক, ধূর্তের মতন চোখ, মুখখানায় প্রকাণ্ড, ঘ্যাড়ঘ্যাড়ে গলার আওয়াজ, অনেক শব্দ বোঝাই যায় না। অধ্যক্ষের বদলে নগর কোটাল হলেই যেন তাকে বেশি মানাতো। বেঙ্গল প্রেসিডেন্সির ছোটলাট স্যার চার্লস ইলিয়টের সঙ্গে এই হলওয়ার্ডের দোস্তি আছে, তাই সবাই তাকে বেশি বেশি খাতির করে, ভয় পায়। ছাত্রদের কাছেও এই অধ্যক্ষ একেবারেই জনপ্রিয় নয়। কলেজ শুরু হয় 10:30টায়। হলওয়ার্ড নিয়ম করেছিল যে গেটের তালা 10:25 আগে খোলা হবে না। রোদ্দুর কিংবা বৃষ্টির মধ্যে ছাত্রদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। তালা খোলার পর সবাই হুড়হুড় করে ঢোকে। সে এক বিশ্রী ব্যাপার। কোনো একটি ছাত্র একদিন গেটের তালাটা চুরি করে নিয়েছিল। সেই জন্য শাস্তি পেতে হয়েছিল বহু ছাত্রকে।
হলয়ার্টের চেহারা ও কর্কশ ব্যবহার দেখে রবি প্রথম থেকেই তাকে অপছন্দ করেছিলেন। এমন উৎকট ইংরেজ খুব কমই দেখা যায়। রবি প্রায়ই ভাবেন, ইংল্যান্ডে তিনি কত ভদ্র, সভ্য, নম্র ইংরেজদের সঙ্গে মিশেছেন। মার্জিত ব্যবহার সেসব ইংরেজদের সঙ্গে বেশ মেশা যায়। এদেশে এসেই ইংরেজরা এত অভদ্র হয়ে যায় কী করে? কিংবা বেছে বেছে অভদ্র গোয়ার গোবিন্দদেরই পাঠানো হয় ভারতবর্ষে। এই হলয়ার্ড অন্যদের কথা বলার সুযোগ দেয় না, নিজেই বেশি বকবক করে। খাবার টেবিলে বসেই তো অসভ্যতা শুরু করে দিল। এ বাড়িতে রবি প্রধান অতিথি, তার সঙ্গে পরিচয় করবার জন্যই সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু হলয়ার্ড রবিকে পাত্তাই দিল না। সে একজন বাংলা কবিতা লেখে কি না কি লেখে তাতে তার কিছু যায় আসে না। একবার সে শুধু রবিকে বলল, তুমি ইংরেজিতে কিছু লেখার চেষ্টা করো না। তারপরেই চলে গেল প্রসঙ্গান্তরে। এই আসরে সে একমাত্র ইংরেজ, সুতরাং তার কথাই শেষ কথা। ইংরেজদের মহলে এখন মুখ্য আলোচনার বিষয় দুটি। গরুর মাংসের মতন একটি সুখাদ্য খাওয়া হবে কি হবে না, তা নিয়ে নেটিভদের মধ্যে ঝগড়া মারামারি। আর দ্বিতীয়টি হলো বিচার ব্যবস্থায় জুরি প্রথা। লেফটেন্যান্ট গভর্নর স্যার চার্লস ইলিয়ট কিছুকাল আগে এক আদেশ জারি করে বাংলার কয়েকটি জেলায় জুরি ব্যবস্থা ছেঁটে দিয়েছিলেন। তা নিয়ে প্রবল প্রতিবাদ ওঠে। শিক্ষিত সমাজপত্র পত্রিকায় সরকারের এই আচরণের নিন্দা করে। ইংরেজদের কাগজগুলো আবার এই সব শিক্ষিত ভারতীয়দের কুকুর বাঁদরের সঙ্গে তুলনা করে। সরকারি আদেশ এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বটে, কিন্তু ঝগড়ার জের মেটেনি। খাবার টেবিলে বসে সুরায় চুমুক দিয়ে হলয়ার্ড বিহারীলালকে জিজ্ঞেস করল, তুমি তো একজন জজ, তুমি এই জুরি ব্যবস্থা সম্পর্কে কি বলো? বিহারীলাল বললেন, ইংল্যান্ডে যদি এই জুরি ব্যবস্থা থাকতে পারে তাহলে ভারতেই বা থাকবে না কেন? আইন তো একই। হলয়ার্ড অট্টহাসি করে বলে উঠল, তুমি বলো কি গুপ্ত? ইংল্যান্ডের সঙ্গে এদেশের লোকদের তুলনা। ইংল্যান্ডের লোকদের একটা মরাল স্ট্যান্ডার্ড আছে, সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে। এদেশের লোকের নেই। কোথায় কোথায়? নেটিভদের মধ্যে থেকে বেছে জুরি করলে দেখবে তারা ঘুষ খাবে, মিথ্যে কথা বলবে, আইনের পবিত্রতা রক্ষা করবে না। এদেশের সবাই এরকম। আলবাত আমি ছাত্র চড়িয়ে খাই, আমি জানি না, শয়তানের হাড্ডি সব। একটু থেমে সকলের দিকে তাকিয়ে হলয়ার্ড বলল, মেবি দ্য প্রেজেন্ট কোম্পানি এক্সাম্পটেড, কিন্তু আমি দেখেছি এদেশের অধিকাংশ লোক অসৎ, মিথ্যেবাদী। এরা জুরি সেজে ইংরেজদের বিচার করবে। অ্যাডাসিটি আর কাকে বলে? আমার অভিজ্ঞতা থেকে আমি জানি নেটিভদের মরাল স্ট্যান্ডার্ড লো। লাইফের সেক্রেটনেস সম্পর্কে কোনো বিশ্বাস নেই। লোকটি এই কথাই বলে গেল অনবরত। রবি প্রতিবাদ করতে গেলেন দু একবার, কিন্তু হলয়ার্ড হেঁড়ে গলায় চেঁচিয়েই বাজিমাত করতে চায়। রবি মরে গেলেও অত গলা তুলে কথা বলতে পারবেন না। আশ্চর্য এই যে হলয়ার্টের এই সব কথার মধ্যেও অনেকে হাসল, কৃতার্থ হয়ে যাবার ভাব করে তাকিয়ে রইল। অনেকখানি খাদ্য পানীয় গলাধ্যকরণ করে হলয়ার্ড যখন হঠাৎ একসময় উঠে দাঁড়িয়ে বলল, এবার আমাকে যেতে হবে, তখন অনেকে হে হে করে তাকে এগিয়ে দিতে গেল। কেউ কেউ নিজের সন্তানের শিক্ষার কথাও বলল ফিসফিস করে। এদেশে বসে এদেশের একজন মানুষের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসে এদেশের সব মানুষকে কুৎসিত ভাষায় গালি দিয়ে গেল একজন লোক। রাজার জাত বলেই তার এত সাহস। আমরা সকলে মিলে এর প্রতিবাদ করতে শিখব কবে? সেই থেকে রবির মাথায় আগুন জ্বলছে।
আজ আর ঘুম আসবে না কিছুতেই। একটু পরে রবি পাশের ঘর থেকে বলুকে ডেকে তুললেন। বলেন্দ্র এখন 23-24 বছরের যুবক। রবি ইদানিং এই ভ্রাতুষ্পুত্রটিকে সঙ্গে নিয়ে বাইরে আসছেন মাঝে মাঝে। তাকে জমিদারির কাজ শেখাচ্ছেন তো বটেই, তার সঙ্গে সাহিত্য আলোচনাতেও অনেক সময় কাটানো যায়। জোড়াসাঁকোর বাড়িতে অল্প বয়সীদের মধ্যে বলেন্দ্ররই সত্যিকারের সাহিত্য প্রতিভার পরিচয় পাওয়া গেছে। বলেন্দ্রর একটাই দোষ, সে বড় বেশি লাজুক। সে লোকজনের সামনে মুখ তুলে কথাই বলতে পারে না। বলেন্দ্র ধড়মড় করে উঠে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে রবিকা? রবি ধমকের সুরে বললেন, সাধনার জন্য তোকে লেখা তৈরি করতে হবে না, শুধু পড়ে পড়ে ঘুমোলেই চলবে। এত ঘুম ভালো নয়। রাত্রির 3য় প্রহর, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। বলেন্দ্রর ঘর অন্ধকার। রবির ঘরে একটা হ্যাজাক বাতি রাখা আছে এক কোণে। এই রকম সময় হঠাৎ লেখার কথা। রবি বললেন, তুই কতখানি লিখেছিস আমাকে দেখা, আমি সংশোধন করে দিচ্ছি, কাল পরশুই কলকাতায় পাঠিয়ে দিতে হবে। বলেন্দ্র নিজের লেখা কয়েকটা পৃষ্ঠা নিয়ে এলো রবির ঘরে। হ্যাজাকটা তুলে রবি টেবিলে বসলেন। বলেন্দ্রর অধিকাংশ লেখাই রবি নিজে দেখে দেন, কোথাও ভাষা বদল করেন, কোথাও জুড়ে দেন কয়েক লাইন। বলেন্দ্র পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, শেখে। রবি মনঃসংযোগের চেষ্টা করলেন কয়েক মিনিট, তারপর মুখ তুলে বললেন, আজকের ওই সাহেবটা যে আমাদের অপমান করে গেল, তুই কিছু বললি না কেন? বলেন্দ্র বলল, লোকটা অতি অসভ্য। রবিকা, তুমিও যেমন প্রতিবাদ করলে না, আমি আর কি বলবো? রবি বললেন, আমি বলবো কি, ও গাঁক গাঁক করে ষাঁড়ের মতন চেঁচাচ্ছিল যে, একটি খাঁটি জনবৃষ। বলেন্দ্র বলল, লোকটার অক্ষরটা উচ্চারণই করে না, অনেকটা কথা বোঝা যায় না। রবি বললেন, বলু, আমরা শুধু ওদের সহ্য করি, তাই না? তার উপর আবার ওদের বাড়িতে ডেকে আনি, ওদের আদর কাটতে যাই, অবনতির এক শেষ। ওদের উচ্ছিষ্ট, ওদের আদরের জন্য আমার তিলমাত্র প্রত্যাশা নেই, আমি তাতে লাথি মারি। বলেন্দ্র চমকে উঠল। রবি কাকার মুখে এ ধরনের ভাষা সে কখনো শোনেনি। রবি থরথর করে কাঁপতে কাঁপতে আবার বললেন, মুসলমানের কাছে যেমন শুয়োরের মাংস, ওদের আদর আমার পক্ষে তেমন। যাতে আত্ম অবমাননা করা হয়, তাতেই তো যথার্থ জাত যায়। জানিস বলু, আমাদের ভারতবর্ষের সবচেয়ে ভাঙা কুটিরের সবচেয়ে মলিন চাষিকেও আমি আপনার লোক বলতে কুণ্ঠিত হব না। আর যারা ফিটফাট কাপড় পরে ডগকাট হাঁকায় আর আমাদের নিগার বলে, তারা যতই সভ্য, যতই উন্নত হোক, আমি যদি কখনো তাদের কাছাকাছি যাবার জন্য লোভ করি, তাহলে যেন আমার মাথার উপর জুতো পড়ে। বলেন্দ্র ব্যাকুলভাবে বলল, রবিকা, রবিকা। রবি বললেন, ওই লোকটার কথা শুনে আমার যে কীরকম করছিল তোকে কি বলবো। আমার বুকের মধ্যে রক্ত একেবারে ফুটছিল, এখনও ফুটছে। বলেন্দ্র বলল, আর থাক, আর থাক না রবিকা, এখন আর ও নিয়ে ভেবো না, তুমি বরং একটা গান গাও। রবি বললেন, এখানে আর একদিনও থাকবো না, কালই আমরা বালিয়া চলে যাব, এখানে আর আমার গান আসবে না। ক্রোধের নিবৃত্তি হলো বালিয়াতে গিয়ে। সেখানে কদিন ধরেই অশ্রান্ত বৃষ্টি। জমিদারির কাজকর্ম সেরে ফেরার পথে ভুবনেশ্বরের মন্দিরগুলি, উদয়গিরি খণ্ডগিরি দেখে আবার চলে এলেন কটকে। ভারতের মহান ঐতিহ্যের এই শিল্প নিদর্শনগুলি দেখার পর রবির মন থেকে সব গ্লানি দূর হয়ে যায়। কটকে এসে ওরা আবার উঠলেন বিহারীলালেরই বাড়িতে। গুপ্ত দম্পতি অত্যন্ত সজ্জন, তাদের উপর রাগ করে থাকা যায় না।
চাকরির সূত্রে বিহারীলালকে অ্যাংলো ইন্ডিয়ান সাহেবদের সঙ্গে যোগাযোগ রাখতেই হয়, কিন্তু মনে মনে তারা স্বদেশী। রবিদের পরিবারের সঙ্গে এদের সম্পর্ক অনেক দিনের। এবারে আর বিহারীলাল সামাজিক অনুষ্ঠানাদির দিকে গেলেনই না। সৌদামিনী তার সখী সমিতির উদ্যোগে শুরু করলেন বাল্মীকি প্রতিভা নাটকের মহড়া। রবিকে অনুরোধ করলেন গানের সুরগুলি ঠিকঠাক দেখিয়ে দিতে। এ কাজ রবির খুবই পছন্দ। তার গান অন্য কেউ গাইলে তিনি বেশ শ্লাঘা অনুভব করেন। চণ্ডীদাস, বিদ্যাপতি, রামপ্রসাদ, নিধুবাবুর মতন তার গানও কি একদিন দিকে দিকে ছড়িয়ে পড়বে? এই 32 বছর বয়সের মধ্যেই কম গান তিনি লেখেননি। কলকাতার রঙ্গমঞ্চে এখন তার গান গাওয়া হয়, কিন্তু বাংলার বাইরে রবি তার গান অন্যের মুখে এই প্রথম শুনলেন। বাল্মীকি প্রতিভার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছে তাদের সকলেরই উচ্চারণ বা সুর এখনও ঠিক সড়গড় হয়নি। বাল্মীকির ভূমিকায় হেরম্বচন্দ্র নামে স্থানীয় এক শিক্ষকের অভিনয় বেশ আড়ষ্ট। গানের গলা আছে, কিন্তু কথায় কথায় তাল দেবার দিকে ঝোঁক। অন্যরা মোটামুটি চলনসই। শুধু মহিলামণি নামে একটি তরুণীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন রবি। এই চঞ্চলা তরুণীটি অন্যদের সঙ্গে ওড়িয়া ভাষায় কথা বলে, আবার নাটকের মহড়ার সময় তার বাংলা উচ্চারণ একেবারে নির্ভুল, একটু টানও নেই। শুধু তাই নয়, অন্যরা কেউ দু একটি পংক্তি ভুলে গেলে মহিলামণি বই না দেখেই তা বলে দেয়, অর্থাৎ পুরো নাটকটি তার মুখস্থ। অভিনয় প্রতিভা অনেকের সহজাতভাবেই থাকে, আবার কারুর কারুর অনেক ঘষা মাজাতেও কিছু হয় না। বাল্মীকির ভূমিকাটি ফুটছে না একেবারেই। রবি একসময় মহিলামণির তারিফ করে বললেন, তুই দেখছি সব গানগুলি শিখে নিয়েছিস। ইচ্ছে করলে তুমি বোধ হয় বাল্মীকি সাজতেও পারো। মহিলামণি সংকোচে মাথা নিচু করল। ইঙ্গিতটি বুঝতে পারলেন সৌদামিনী। তিনি বললেন, কি আশ্চর্য হেরম্ব, তুমি তো আগে এর চেয়ে অনেক ভালো শিখেছিলে, এখন ভুল করছো কেন? হেরম্বচন্দ্র বলল, স্বয়ং নাট্যকারকে দেখে আমার সব গুলিয়ে গেছে। তাছাড়া উনি নিজে এই ভূমিকায় মঞ্চে নেমেছিলেন, সেই কথা ভেবেই আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। ওর তুলনায় আমি তো নিতান্তই তুচ্ছ। এ কথা ঠিক। রবি উপস্থিত থাকলে মেয়েদের তুলনায় পুরুষরা সবাই যেন আড়ষ্ট হয়ে যায়, যেন তারা হীনমন্যতায় ভোগে। রবির মতন এমন রূপবান ও মধুর স্বভাবসম্পন্ন পুরুষ দুর্লভ। মেয়েরা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে। পুরুষদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। রবি আসবার আগে মহড়ার সময় হেরম্বচন্দ্রের নায়কোচিত দাপট ছিল, এখন স্বয়ং নাট্যকারী নায়ক। সে একটি পার্শ্ব চরিত্র মাত্র। নাট্যকারও নারীদের প্রতি যত মনোযোগী, পুরুষদের প্রতি ততটা নন। রবির স্বভাবই এই। অচেনা পুরুষদের সঙ্গে তিনি সহজে বন্ধুত্ব স্থাপন করতে পারেন না, কিন্তু মেয়েদের সঙ্গে অনায়াসেই তার সখ্য হয়ে যায়। হেরম্বচন্দ্র হাত জোর করে বলল, আমি একটা প্রস্তাব নিবেদন করব। আমার এই নাটক মান্যগণ্য অনেকেই দেখতে আসবেন। আমাদের সৌভাগ্যবশত স্বয়ং রবীন্দ্রবাবু যখন এখানে উপস্থিত আছেন, তিনি বাল্মীকির ভূমিকায় অভিনয় করুন। তাহলেই পাঠটি সর্বাঙ্গ সুন্দর হবে। আমি ঠিক পারছি না, আমি সরে দাঁড়াচ্ছি। অনেকেই সমর্থনসূচক শব্দ করল। সৌদামিনী দারুণ আগ্রহের সঙ্গে চেয়ে রইলেন রবির দিকে। রবি মাথা নেড়ে সহাস্যে বলল, তা হয় না। নাটক রচনা করে এমনই কি অপরাধ করে বসেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আমায় তা অভিনয় করেও দেখাতে হবে? সঙ্গীত যিনি রচনা করেন, এক সময় তিনি তুচ্ছ হয়ে যান। বিভিন্ন গায়কেরাই যে সঙ্গীতের যথার্থ রূপ ফুটিয়ে তোলেন। আমি এখানে দর্শকের আসনেই বসতে চাই। হেরম্ববাবু, আপনি অবশ্যই পারবেন।
3-4 দিন মহড়াতে বসেই রবি সকলকে চিনে গেলেন। মহিলামণি তাকে সবচেয়ে মুগ্ধ করেছে। খুঁটিয়ে খুঁটিয়ে তিনি সৌদামিনীর কাছ থেকে ওর সম্পর্কে সব খবরাখবর জেনেছেন। এমন এক প্রাণোচ্ছল তরুণীকে অকাল বৈধব্যের যাতনা বয়ে যেতে হবে সারা জীবন। সৌদামিনীর সাহচর্যে এসে সে বাইরের পৃথিবীর অনেক কথা জেনেছে, খানিকটা যেন মুক্তির স্বাদ পেয়েছে। কিন্তু বিহারীলালের বদলির চাকরি, তারা তো কটকে বেশি দিন থাকবেন না। তারা চলে গেলে এই মেয়েটি আবার যে তিমিরে ছিল সেই তিমিরে। রবি প্রস্তাব করলেন, আচ্ছা, এই যে ভরত নামের ছেলেটিকে দেখি পেছনের দিকে চুপ করে বসে থাকে, নিজে থেকে কোনো কথাই বলতে চায় না, যেন অন্যেই সব কথা বলবে, ও শুধু শুনবে। ওর কি বিবাহ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই দুজনকে মিলিয়ে দেবার জন্য ঘটকালি করলে হয় না? সৌদামিনী বললেন, কে ঘটকালি করবে? তুমি? এখানে বিধবা বিবাহের প্রচলন নেই। রবি বললেন, কারুকে তো শুরু করতে হবে, নইলে প্রচলন হবে কি করে? এই যুবকটি সেই সাহস সঞ্চয় করতে পারবে কি না সেইটা জানার আগে দরকার। সৌদামিনী বললেন, আমি 2-1 বার ইঙ্গিত দিয়েছি। ভরতের বিবাহে মন নেই মনে হয়। ভরত পারতপক্ষে রবির কাজ ঘেঁষে না। এই কবির কবিতা সে কৈশোর কাল থেকে পছন্দ করে, মুখস্থও বলতে পারে এখনও অনেক লাইন। কিন্তু ওর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হবার ব্যাপারে তার একটা আশঙ্কা আছে। ভরত জানে রবীন্দ্রবাবুর সঙ্গে ত্রিপুরার রাজ সরকারের যোগাযোগ আছে, সেই জন্যই ভরত এর কাছে নিজের পরিচয় কোনো ক্রমেই জানাতে চায় না। এর মধ্যে একবার রবি ভরতের উচ্চারণ শুনে বলেছে, বাড়ি কোথায়, কুমিল্লা নাকি সিলেট? নিজের পাটের সময়টুকু ছাড়া আর মুখ খোলে না ভরত। মহিলামণিকে সে চক্ষু দিয়ে অনুসরণ করে, কিন্তু এখন আর তার বুক কাঁপে না। একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে মহিলামণির মুখের একটা পাশের সঙ্গে ভূমিসুতার মুখের যথেষ্ট মিল আছে ঠিকই। এই পৃথিবীতে কত মানুষ, একজনের সঙ্গে আরেকজনের চেহারার কিছুটা সাদৃশ্য থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ভরত ইতিমধ্যেই জেনে গেছে যে ভূমিসুতার সঙ্গে মহিলামণির আর কোনো সম্পর্কই নেই। আত্মীয়তা দূরে থাক, ভূমিসুতা নামে সে কারুকে চেনে না। সুতরাং এখন আর মহিলামণি সম্পর্কে ভরতের কৌতূহল বা আগ্রহ নেই। মহিলামণির মুখের একটি পাশ যখন ভূমিসুতার মতন দেখায়, তখন শুধু সেইটুকু সে দেখে। ঘটকালির ব্যাপারে রবির খুব উৎসাহ। যেসব মেয়েরা নিছক অন্তঃপুরে আবদ্ধ থাকে না, স্বেচ্ছায় বেরিয়ে আসে, নিজস্ব কোনো গুণপনার পরিচয় দেয়, সেরকম কারুর সঙ্গে একবার পরিচয় হলে রবি তাদের একেবারে হারিয়ে ফেলতে চান না। তিনি চান তারা কাছাকাছি থাকুক। পরিচিত কারুর সঙ্গে বিবাহ হলে সংস্পর্শ থেকে যায়। ভরতের কাছে বিবাহের প্রস্তাব দেবার বদলে রবি তার কাছে বলেন্দ্রকে পাঠালেন। ভরত এখানকার একটি ব্যাংকের হিসাব রক্ষক, প্রেসিডেন্সি কলেজের ছাত্র। তাকে অন্য কাজে লাগানো যেতে পারে। শিলাইদহে একজন নতুন ম্যানেজারের প্রয়োজন। জোড়াসাঁকোর বাড়িতেও খাজাঞ্চিখানায় এরকম একজন উপযুক্ত লোক পেলে ভালো হয়। বলেন্দ্রকে সেরকম কথাই বলে পাঠালেন রবি। চতুর্ভুজ নামে কাজের লোকটি ছুটি নিয়ে বাড়ি যাবার নাম করে আর ফেরেনি। ভরতের ক্ষুদ্র সংসারটি এখন নিজেকেই সামলাতে হয়। মোটামুটি রান্নার কাজ ভরত নিজেই চালাতে পারে, কিন্তু স্বভাবটি তার বড় অগোছালো। তার জিনিসপত্র সব ছড়ানো থাকে এদিক সেদিকে। বিছানাটি পাতাই থাকে দিনের পর দিন, গুটিয়ে রাখা হয় না। সেই খোলা বিছানায় থাকে 2-1খানা বই, ময়লা জামা, ভিজে গামছা। বলেন্দ্র ধনীর সন্তান, দাসদাসী পরিবৃত সংসারে মানুষ, নিজের হাতে কোনো কিছু করতে শেখেনি। লেখাপড়া ও সঙ্গীত শিল্পের চর্চাতেই বর্ধিত হয়েছে।
একটি অবিবাহিত যুবকের এমন ছন্নছাড়ার মতন সংসার দেখার অভিজ্ঞতা তার এই প্রথম। সে এসে দেখল ভরত নামে এই গ্র্যাজুয়েট যুবকটি কোমরে একটি গামছা বেঁধে একটা ঝাঁটা নিয়ে পিটিয়ে পিটিয়ে ঘরের কোণ থেকে আরশোলা মারছে। আরশোলা নামক প্রাণীটিকে, প্রাণী বা পতঙ্গই যাই হোক, বলেন্দ্র বড়ই ভয় পায়। তটস্থ হয়ে সে দরজার কাছ থেকে সরে গেল। ভরত তাকে দেখে কুণ্ঠিতভাবে বলল, ইস, আপনি এলেন। কোথায় যে আপনাকে বসতে বলি। এই বর্ষার সময়ে বড় পোকামাকড়ের উপদ্রব হয়। সকালেই খাটের তলা থেকে একটা তেঁতুলে বিছে বেরিয়েছে। ব্যাটাকে মেরে ফেলেছি অবশ্য। তেঁতুলে বিছের নাম শুনেই বলেন্দ্রর একটি লম্ফ দিতে ইচ্ছে হলো। সভয়ে তাকিয়ে দেখল দ্বিতীয় কোনো বিছে পায়ের কাছে ঘোরাফেরা করছে কিনা। তেঁতুলে বিছেরা ব্যাচেলারের মতন একা একা থাকে এমন কখনো শোনা যায়নি। তাদের সঙ্গী সাথী কাছাকাছি থাকতেই পারে। হাত ধুয়ে গামছাটা খুলে রেখে ভরত বলেন্দ্রকে নিয়ে বাইরের রকে বসল। গল্প হলো কিছুক্ষণ। ভরত অবশ্য এখানকার ব্যাংকের চাকরি ছেড়ে ঠাকুরদের জমিদারিতে চাকরি নিতে রাজি নয়। এখানেই সে বেশ আছে। ভরতকে বেশ পছন্দই হলো বলেন্দ্রর। ফিরে গিয়ে রবি কাকাকে সব বিবরণ দিতে দিতে বলল, জানো, ওর এই একলা আকাশ, একলা গৃহস্থালি আমার বেশ লেগেছে। বিদেশের কোনো গল্পের নায়কের মতন। তবে ওসব দেশে আরশোলা কিংবা তেঁতুলে বিছে থাকে না বোধ হয়। সৌদামিনী বললেন, বলুকে দিয়ে হবে না, তুমি নিজে কথা বলো। দেখো রবি। পরের দিন সারাদিন বৃষ্টি, অঝোরে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি। বিকেল 5টা থেকে মহড়া শুরু হওয়ার কথা, কেউ আসেনি। জজ সাহেব অবশ্য যথাসময়ে আদালতে গেছেন। দুপুরে রবি কিছুক্ষণ নেপালিজ বুদ্ধিস্ট লিটারেচার নামে একটি বই পড়েছেন। কিছুক্ষণ সাধনার জন্য একটি প্রবন্ধ রচনা করেছেন। বলেন্দ্রকেও লিখতে বসিয়ে দিলেন। কোনো এক ফাঁকে সে ঘুমিয়ে পড়েছে। রবির একেবারেই দিবানিদ্রার অভ্যেস নেই। একসময় রবি একটা গান শুনতে পেলেন। কৌতূহলী হয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। সুর শুনে অনুসরণ করতে করতে তিনি এলেন মহড়ার ঘরটিতে। বাংলোর পেছন দিকে প্রশস্ত এই ঘরটিতে অন্য সময় সখী সমিতির অধিবেশন হয়। এখন প্রায় প্রতিদিনই থিয়েটারের মহড়ার শেষ পর্ব চলছে। ঘরজোড়া শতরঞ্চি পাতা, তার উপর রাখা রয়েছে দুটি তানপুরা। এই ঘরে সবই কাচের জানলা। বাইরের প্রান্তর ও দূরের গাছপালার রেখা স্পষ্ট দেখা যায়। একটি খোলা জানলা দিয়ে বৃষ্টি মাখানো বাতাস ভেতরে এসে লুটোপুটি খাচ্ছে। সেই জানলার কাছে দাঁড়িয়ে আছে মহিলামণি। আর কেউ আসেনি। কিন্তু এই দুর্যোগের মধ্যেও তার গরজ এমন বেশি যে সে না এসে পারেনি। ভিজে গেছে তার শাড়ি, তার আলুলায়িত চুল থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা জল। গুনগুনিয়ে সে গাইছে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। দূরে দাঁড়িয়ে রবি নিঃশব্দে শুনতে লাগলেন সেই গান। কোনো নিপুণ শিল্পীর আঁকা ভালো ছবি দেখলে যেমন মুগ্ধতা বোধ হয়, কোনো উত্তম কাব্যের বর্ণনাংশ পড়লে যেমন হৃদয় উদ্বেল হয়ে ওঠে, সঙ্গীতরতা মহিলামণিকে দেখে রবিরও সেই রকম অনুভূতি হলো। এ যেন মেঘদূতের সেই কশ্চিৎ বিরহী কান্তা, মেঘের উদ্দেশ্যে জানাচ্ছে তার হৃদয় বেদনা। রবি আরও গভীর তৃপ্তির আচ্ছন্নতা বোধ করলেন এই কারণে যে এই নায়িকাটি কালিদাসের রচনা উচ্চারণ করছে না, গাইছে তার রচিত গান। নিজের সৃষ্টির এমন মূর্ত রূপ দেখলে কোন স্রষ্টার না আনন্দ হয়। মহিলামণি হঠাৎ রবির উপস্থিতি টের পেয়ে মুখ নিচু করল। রবি বললেন, থামলে কেন? সম্পূর্ণ গানটা গাও।
বেশ গাইছিলে। মহিলামণি বলল, আর আমি জানি না। রবি বললেন, গাও না, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনেরও কলরব, কেবলি আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। শিল্পের এমনই নিগূঢ় রহস্যময় টান যে এক এক সময় সত্যিই যেন সমাজ সংসার সব তুচ্ছ হয়ে যায়। সেসবের কথা কিছুই মনে পড়ে না। এক মুগ্ধ রমণীর কণ্ঠে নিজের গান তুলিয়ে দিচ্ছেন এক কবি। বর্ষার সেই গানের সঙ্গে সঙ্গত করছে বৃষ্টিপাতের ধ্বনি। এখন শুধু এটাই সত্য, এই নাটকটিকে উপলক্ষ করে কয়েক দিনের মধ্যে একটা বেশ বড় নাটকীয় ঘটনা ঘটে গেল। অভিনয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। মঞ্চ বাঁধা হচ্ছে বিহারীলালের বাড়িরই উদ্যানে। কটক শহরের বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। বলেন্দ্রনাথ মহা উৎসাহে মঞ্চ সাজাবার পরিকল্পনায় মেতে উঠেছেন। এমন সময় বিনা মেঘে বজ্রপাত। যেদিন পাত্রপাত্রীদের সাজসজ্জা পড়ে মহড়া হবার কথা, সেই দিন মহিলামণি এলো না। নাটকের ব্যাপারে তারই সবচেয়ে বেশি উৎসাহ। প্রতিদিন সে সকলের চেয়ে আগে আসে। মাঝে মাঝে সে সারাদিনই এ বাড়িতে কাটায়। তবে কি সে অসুস্থ হয়ে পড়ল? একজন আর্দালিকে পাঠানো হলো মহিলামণির বাড়িতে। আর্দালি ফিরে এসে বিশেষ কিছু খবর দিতে পারল না। মহিলামণি অসুস্থ কিনা তা জানা যায়নি। সে বাড়ির একজন লোক শুধু বলে দিয়েছে যে মহিলামণি আসতে পারবে না। এরপর স্বয়ং বিহারীলাল গেলেন এবং ফিরে এলেন মুখ চুন করে। নাটক বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। মহিলামণিকে আর পাওয়া যাবে না। ওর বদলে অন্য কোনো মেয়েকে এত তাড়াতাড়ি তৈরি করা অসম্ভব। মহিলামণির বাবা সুদামচন্দ্র নায়ক একজন সম্পন্ন ব্যবসায়ী। শহরের অনেকেই তাকে চেনে। উপযুক্ত পাত্রের সঙ্গে কন্যার বিবাহ দিয়েছিলেন। কন্যার বয়স তখন 11 বছর। 2 বছরের মধ্যেই মহিলামণির সেই স্বামীটি জলে ডুবে মারা যায়। ভরা বর্ষায় মহানদী নদীতে সে সাঁতার কাটতে গিয়েছিল। এর মধ্যে মহিলামণি একদিনও স্বামীর ঘর করেনি। স্বামীটিকে সে চিনলই না। তার সব স্বাদ আহ্লাদ সারা জীবনের মতন ঘুচে গেল। এটা ওই মেয়ের নিয়তি। সকলেরই ধারণা পূর্বজন্মের কোনো পাপের জন্যই মেয়েরা অকালে বিধবা হয়। এ জন্মে শুদ্ধাচারিণী থেকে সেই পাপ মোচন করতে পারলে পরজন্মে সেই স্বামীর সঙ্গে মিলিত হওয়া যায়। সুদামচন্দ্র মেয়ের ব্যাপারে খুব কঠোর ছিলেন না। মহিলামণি বাড়িতে লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন, গান বাজনারও চর্চা করেছে। জজ সাহেব ও তার পত্নীকে এখানকার সবাই খুব শ্রদ্ধা করে। তাদের বাড়িতে গিয়ে মহিলামণি আনন্দে সময় কাটায়। তাতেও তার বাবার আপত্তি নেই। সুদামচন্দ্র নিজে ব্রাহ্মধর্মে দীক্ষিত না হলেও স্থানীয় ব্রাহ্মদের প্রতি তার সহানুভূতি আছে। কারণ ব্রাহ্মরা মদ্যপান করে না, রক্ষিতা পোষে না। শহরের অনেক ভদ্র শ্রেণীর মধ্যে এই দুটি ব্যাপার অবাধে চলে। সুতরাং মেয়ে একটি ব্রাহ্ম পরিবারের সুস্থ সংস্কৃতি সম্পন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে বলে সুদামচন্দ্র খুবই খুশি হয়েছিলেন।
কিন্তু পুরুষের সঙ্গে মিলে নাটক করা সে যে এক অসম্ভব ব্যাপার। সমাজে সবাই মিলে ছি ছি করবে। বিহারীলালের সামনে হাত জোড় করে সুদামচন্দ্র বলেছেন, জজ সাহেব, এ অনুরোধটা আমাকে করবেন না। জেনে শুনে আমার মেয়েকে আমি অধঃপতনের দিকে ঠেলে দেব। বিধবা মেয়ে মঞ্চে নাচাবো, লোকে আমার মুখে চুনকালি দেবে। কটক শহরে নাটকের ঐতিহ্য অনেক দিনের। বাঁধা মঞ্চে ওড়িয়া নাটকের অভিনয় হয়, কিন্তু সেখানে পুরুষ অভিনেতারাই মেয়ে সাজে। শাড়ি পরা পুরুষের নানান আদিরসাত্মক অঙ্গভঙ্গি আর রং ঢং করে তাতে দর্শকরা হেসে গড়াগড়ি যায়। প্রকাশ্যে কোনো মেয়ের অমন কিছু করা মানে তো সমাজ একেবারে রসাতলে যাওয়া। কলকাতার ঠাকুরবাড়ির ছেলেরা, মেয়েরা, ঘরের বউরা পর্যন্ত মিলেমিশে অভিনয় করে। সেই দেখাদেখি আরও কয়েকটি সম্ভ্রান্ত পরিবারে এরকম পারিবারিক নাটকের চল হয়েছে। বিভিন্ন মঞ্চেও মেয়েরা এসে গেছে অনেক দিন। এখানে একেবারে ঘরোয়া অভিনয়ে মেয়েদের দিয়ে অভিনয় করালে যে কোনো আপত্তি উঠতে পারে, তা বিহারীলালের মাথাতেই আসেনি। সুদামচন্দ্রকে তিনি অনেক করে বোঝাবার চেষ্টা করলেন যে এটা তো পেশাদারি মঞ্চের অভিনয় নয়, টিকিট কেটে যে কেউ দেখতে আসতে পারবে না, শুধুমাত্র গণ্যমান্য নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। অভিনয় হচ্ছে তার নিজের বাড়িতে। কিন্তু সুদামচন্দ্র অনড়, যেন দারুণ কোনো শোকের ঘটনা ঘটে গেছে। সবাই তেমনভাবে মুহ্যমান হয়ে পড়ল। সবচেয়ে বেশি মন ভেঙে পড়লেন সৌদামিনী। তিনিই তো সকলকে শিখিয়ে পড়িয়ে তৈরি করেছেন। মহিলামণি তার নিজের হাতে গড়া। সৌদামিনী ঝাঁঝের সঙ্গে বলে উঠলেন, ওর বাবা অমন অন্যায় জুলুম করলেই বা আমরা মেনে নেব কেন? এত একটা গুণী মেয়ে, আমরা ওকে জোর করে নিয়ে আসতে পারি না। বিহারীলাল ম্লানভাবে হাসলেন। তিনি মহামান্য বিচারক হয়ে এমন একটা বেআইনি কাজ করবেন কী করে? রবি কোনো মন্তব্য করলেন না। এরকম কত মেয়ে হারিয়ে যায় এদেশে। নিয়তি নির্ভর জাতি, এই নিয়তির বোঝা সরাতে না পারলে আলো আসবে কী করে? তিনি বলেন্দ্রর দিকে তাকিয়ে বললেন, অর্থাৎ এবার তল্পিতল্পা বাঁধতে হবে। এই নাটকের জন্যই ওরা কলকাতায় ফেরা বিলম্বিত করেছিলেন। সৌদামিনী আবার আপন মনে বললেন, ভরতের সঙ্গে যদি ওর বিয়ে হতো, কেমন সুন্দর মানাতো দুটিকে। তাহলে আর কেউ আপত্তিও করতে পারত না। সকলেরই তখন মনে হচ্ছে এটাই যেন সমস্যা সমাধানের একমাত্র পথ। অনেকে ঘিরে ধরল ভরতকে। দুটি মেয়ে তখনই চলে গেল মহিলা মণির কাছে। তারপর কয়েকটি দিনের মধ্যেই দ্রুত পরিবর্তন হতে লাগলো ঘটনার। বিহারীলাল তার ওড়িয়া ভাষার বন্ধুদের ধরলেন বিধবা বিবাহের ব্যাপারে সুদামচন্দ্রকে রাজি করাতে। বিদ্যাসাগর মশাই ওড়িশাতে মোটেই অপরিচিত নন। ফকিরমোহন সেনাপতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনচরিত অনুবাদ করেছেন, তাও বহুদিন আগে। পত্রপত্রিকায় বিধবা বিবাহ সম্পর্কেও লেখালেখি হয়। মহিলামণির আপত্তি নেই। ভরত আপত্তি জানাবার সুযোগই পেল না। সৌদামিনী নিজের মায়ের মতন তাকে স্নেহের ধমক দিতে লাগলেন বারবার। ভরত শেষ পর্যন্ত ঠিক করল, ভূমিসুতাকে সে আর পাবে না। হয়তো সে বেঁচেই নেই। তাহলে ভূমিসুতার মতন মুখের ডান পাশটা দেখতে এমন একটি মেয়েকে তার জীবনসঙ্গী করতে কোনো আপত্তি থাকার কথা নয়। এও যেন আংশিকভাবে ভূমিসুতাকে পাওয়া। মহিলামণি ও ভরত দুজনেই দীক্ষা নিল ব্রাহ্মধর্মে। ব্রাহ্মমতে সম্পন্ন হয়ে গেল তাদের বিবাহ। পরদিনই তাদের অভিনয়ে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে।
আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।